আগামী 15ই সেপ্টেম্বর আবার প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন, সাথে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু ভারতের অরণ্যদেব, অজিত ডোভাল ও সিডিএস অনিল চৌহান এনারাও সাথে আসছেন। কারণটা কি? সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী 15ই থেকে 17ই সেপ্টেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামের সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের অনুষ্ঠানের উদ্বোধন করতে আসছেন নরেন্দ্র মোদী, এবং সাথে থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। থাকতেই পারেন, কিন্তু অজিত ডোভাল ওনার থাকার কারণটা কি? আর সিডিএস অনিল চৌহান ওনার? এর আগে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে প্রধানমন্ত্রী বা রাজনাথ সিং এসে মিটিং করেছে আমার তো মনে পড়ছে না। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই কনফারেন্সে সেনার আগামী দিনের রণকৌশল ও সীমান্তবর্তী স্ট্র্যাটেজিক নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, প্রতিরক্ষা প্রধান সিডিএস অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং অন্যান্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা আলোচনায় অংশ নেবেন। এছাড়াও 3 বাহিনীর কর্মকর্তা এবং সমন্বিত প্রতিরক্ষা কর্মী থাকবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী এবং তৃতীয় দিনে প্রতিরক্ষামন্ত্রী বক্তব্য রাখবেন। সূত্রের খবর, সম্মেলনে প্রধানমন্ত্রী উচ্চতর প্রতিরক্ষা সংস্কারের অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী সম্মেলনে সংস্কার, রূপান্তর ও পরিবর্তন এবং কর্মক্ষমতার প্রস্তুতির ওপর আলোকপাত করা হবে, যা সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, গভীর একাকীকরণ এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের ওপর জোর দেওয়ার পাশাপাশি বহু ক্ষেত্রে কর্মদক্ষতার প্রস্তুতি বজায় রাখার ওপরও জোর দেওয়া হবে। বিশেষ করে ভবিষ্যতের সংঘাতে সশস্ত্র বাহিনীর যৌথতা এবং কর্মক্ষম দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে 3টি সমন্বিত থিয়েটার কমান্ড তৈরি করা। সত্যিই কি তাই? সেনার এই শিখর সম্মেলন হঠাৎ করে কলকাতাতে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরেই কেন করতে হলো? এর আগেরবার দিল্লিতে তো অনুষ্ঠিত হয়েছিল, তাহলে এবার কলকাতায় কেন? এর পেছনে আমরা যেই কারণগুলো দেখতে পাচ্ছি তা আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। প্রথম কারণ, আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন ভারতের অরণ্যদেব অজিত ডোভাল, এবং ওনার এই কলকাতা সফর সম্পূর্ণ গোপনভাবে করেছিলেন এবং ছিলেনও একটি বেসরকারি হোটেলে। এই নিয়ে কিছু মিডিয়া এবং ইউটিউবাররা খবর করেছিল। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীগুলোর স্লিপার সেল সক্রিয় হয়ে উঠেছে, যেভাবে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, এবং সবথেকে দুশ্চিন্তার বিষয় হলো প্রায় 450 কিলোমিটারের ওপরও বেশি জায়গা জুড়ে এখনও পর্যন্ত ফেন্সিং করা হয়নি। দ্বিতীয় কারণটা হলো, মায়ানমারের আভ্যন্তরীণ অবস্থা এখন ভালো নয়। ভারত মায়ানমারের সাথে 1643 কিলোমিটার বর্ডার শেয়ার করে, যার 398 কিলোমিটার মণিপুরে পড়ে। মণিপুরের অবস্থাও বর্তমানে বিঘ্নিত। চীনের সাথেও বর্ডার এলাকায় কিছুদিন আগে ভারতীয় সেনাদের গণ্ডগোল হয়েছিল, তা আপনাদের সকলেরই জানা। এবার আসি তৃতীয় কারণে। বাংলাদেশ থেকে ঘন ঘন ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক বিবৃতি দেওয়া আমরা বাংলাদেশি মিডিয়াগুলোতে বা সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে দেখতে পাই। তারা চিকেন নেক দখল করে নেবে, ভারত থেকে 7 সিস্টার্সকে বাদ দিয়ে দেবে, এই রকম নানা প্ররোচনামূলক বিজ্ঞপ্তি বা ভিডিও আমরা দেখতে পাই, বা সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা দেখতে পাই। আর তারপর থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নিষিদ্ধ সংগঠনের মাথাদের ধরা পড়া এসটিএফের হাতে, যার মধ্যে দৃষ্টান্তমূলক হলো সাদি শেখ। সেই জন্যই এখন ইস্টার্ন কমান্ডের প্রভূত শক্তি বৃদ্ধি করাই আসল লক্ষ্য, যাতে আগামী দিনে ভারত সব পরিস্থিতিতে বিদেশি শত্রুদের হাত থেকে তার মাতৃভূমিকে রক্ষা করতে পারে। এবার সম্মেলন শুরু হলে আমরা বিস্তারিত জানতে পারবো। আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট করে জানান।
আজকের মতো এখানেই শেষ করলাম। আসছি আগামী প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।